নমস্কার। আজকের আসরটা একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, আজ আমরা কোনো বিশ্লেষণ বা তথ্যের গভীরে যাব না। ঠিক, বরং একটা অনুরোধ ছিল অনেক দিন ধরে একটা গল্প পাঠ করার। সেই অনুরোধ রাখতেই আজ আমরা একটা আস্ত গল্প আপনাদের শোনাবো। গল্পটার নাম ফাঁকা ঘরের শব্দটা। এটা গ্রাম বাংলার পটভূমিতে লেখা একটা ভূতের গল্প। বেশ গা ছমছমে গল্প, কিন্তু আমরা চেষ্টা করব গল্পটা যেমন লেখা তেমনভাবেই আপনাদের কাছে পৌঁছে দিতে। হ্যাঁ, কোনো কাটাছেঁড়া বা ব্যাখ্যা নয়, শুধু গল্পটা শোনা। শুরু করা যাক। নিশ্চয়ই। রামনারায়ণপুর গ্রামের নবীনচরণ ঘোষালের নাম শুনেনি এমন লোক আশেপাশে খুঁজে পাওয়া ভার ছিল। অত্যন্ত গুণী কবিরাজ ছিলেন তিনি। শুধু গুণী নন, মানুষ হিসেবেও ছিলেন খুব বড় মাপের, পরোপকারী। গ্রামের মানুষ তো তাকে সাক্ষাৎ ধনবন্তরী বলেই মনে করত। কতজনের যে প্রাণ বাঁচিয়েছেন তার হিসেব নেই। সেই নবীনচরণেরই বাড়ির উঠোনে আজ ভিড় জমেছে। উঠোনের মাঝখানে সাদা থানে ঢাকা রয়েছে তার নিথর দেহ। আহা, পরিজনেরা ঘিরে বসে আছে, ছেলে শশীচরণ পাথরের মতো বসে, নাতনি মণিবালা ফুপিয়ে কাঁদছে। বাড়ির মহিলারাও রয়েছেন, তাদেরও চোখে জল। নবীনচরণের মৃত্যুটা শুধু তার পরিবারের ক্ষতি নয়, গোটা গ্রামের কাছেই একটা বিরাট শূন্যতা। তার ওই ছোট্ট নাতনি মণিবালা, তার তো দাদু বলতে অজ্ঞান ছিল। সেই জন্যেই হয়তো ঘটনাগুলোর শুরু ওইখান থেকেই। শ্মশান থেকে শ্রান্ত দেহে বাড়ি ফিরল শশীচরণ। বাড়ি ফিরে দেখে ছোট্ট মণিবালা দাদুর সেই প্রিয় ঘরটা দরজার কাছে চুপটি করে বসে আছে। শশীচরণ কাছে গিয়ে জিজ্ঞেস করল, "কি রে মণি, এখানে বসে কেন? ভেতরে আয়।" মণিবালা ফোপাতে ফোপাতে বলল, "না বাবা, আমি দাদুর কাছে থাকব।" শশীচরণ অবাক হয়ে গেল, বলল, "দাদু তো নেই রে মা, দাদু তো চলে গেছে।" মণিবালা জেদ ধরে বলল, "না, দাদু ঘরে আছে, দাদু ওষুধ পিষছে, আমি নিজের কানে শুনেছি।" ওষুধ পিষছে যাতাকালে। শশীচরণ মেয়ের কথা প্রথমে বিশ্বাসই করতে পারল না। ভাবল ছোট্ট মন, দাদুর জন্য মন কেমন করছে, তাই হয়তো এসব কল্পনা করছে। কিন্তু সে যখন ঘরে ঢুকল, দেখল অন্য দৃশ্য। বাড়ির মহিলারা সব কেমন যেন ফিসফিস করছে, মুখে ভয়ের ছাপ। শশীচরণের স্ত্রী এগিয়ে এসে প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, "ওগো শুনছো, বাবার ঘর থেকে কে যেন জাঁতা পেশার শব্দ করছে।" মণিবালাও তখন বলে উঠল, "হ্যাঁ বাবা, আমি তো তোমায় বললাম দাদু জাঁতা পিষছে।" শশীচরণ প্রথমে যেন কিছুই শুনতে পায়নি। হয়তো শ্মশান থেকে ফিরে ক্লান্ত ছিল, মনটাও ভালো ছিল না। কিন্তু এবার সে কান পাতল। হ্যাঁ, স্পষ্ট শব্দ আসছে নবীনচরণের বন্ধ ঘরটা থেকে। খস 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 খস, ঠিক যেন কেউ জাঁতাকালে শুকনো লতা পাতা পিষছে। শশীচরণের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এ কি করে সম্ভব? বাবা তো নেই, তাহলে কে? সে ভয়ে ভয়ে বন্ধ দরজার দিকে এগিয়ে গেল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডাকল, "বাবা, কে ওখানে?" যেই না ডাকা, অমনি শব্দটা থেমে গেল। একেবারে চুপ। শশীচরণ ভাবল হয়তো মনের ভুল, কিন্তু পরক্ষণেই আবার শব্দটা শুরু হলো, খস 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 খস। শুধু শব্দ নয়, এবার সাথে একটা পরিচিত কাশির আওয়াজও পেল সে, ঠিক যেন নবীন চরণের কাশির শব্দ। আর নাকে এলো একটা চেনা গন্ধ, লতাপাতা শিকড় বাকড়ের গন্ধ। শশীচরণের আর দ্বিধা রইল না। যা থাকে কপালে ভেবে সে এক ঝটকায় দরজাটা খুলে ফেলল। কিন্তু কি? ঘর তো অন্ধকার, কেউ কোথাও নেই, একেবারে ফাঁকা। তবে তবে মেঝের ওপর রাখা সেই পাথরের জাঁতাটার দিকে চোখ পড়তেই শশীচরণ দেখল জাঁতার ঠিক পাশটিতে কয়েকটা সদ্য পেশা শিকড় বাকড় পড়ে আছে। রাতে আর ঘুম এলো না শশীচরণের। স্ত্রীকে জিজ্ঞাসা করল, সেও বলল যে সন্ধ্যায় সে স্পষ্ট শুনেছে শব্দটা। আর মণিবালা, সে তো বারবার বলছে দাদুকে সে দেখেছে। কি হচ্ছে এসব? মনের ভুল নাকি সত্যি? শশীচরণের মাথা কাজ করছিল না। কয়েকটা দিন এইভাবেই কাটল। দিনের বেলা সব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই নবীনচরণের ঘর খেতে ভেসে আসে সেই অদ্ভুত শব্দ, জাঁতা পেশার শব্দ। শুধু বাড়ির লোক নয়, আস্তে আস্তে গ্রামের দু একজনও কথাটা শুনতে পেল। রাতের বেলা যারা ওই বাড়ির পাশ দিয়ে যেত তারা বলতো, হ্যাঁ, শব্দটা পাওয়া যায় বটে। কিন্তু কে পিষছে? শশীচরণ তো ভয়ে ওই ঘরে ঢোকেই না। তাহলে একটা চাপা আতঙ্ক, একটা রহস্য দানা বাঁধতে শুরু করলো গ্রাম জুড়ে। এই সময় গল্পে আসে রতন চোর। গ্রামের চোর সে,
বংশানুক্রমে এই পেশা, শীত কাটায় তার নাকি জুড়ি মেলা ভার। রতনের কানেও গেল ব্যাপারটা। নবীন কবিরাজের ঘর থেকে রাতে যাতা পেশার শব্দ আসে, কিন্তু ঘরে কেউ থাকে না, আর শশীচরণ ভয় সে ঘর মারায় না। রতনের মনে দুটো জিনিস একসাথে কাজ করল, কৌতূহল আর লোভ। তার ধারণা হলো নিশ্চয়ই ঘরে দামি কিছু আছে, হয়তো পিতলের বাসনপত্র বা অন্য কিছু। এই সুযোগ সে ঠিক করল, এক রাতে হানা দেবে নবীন কবিরাজের বাড়ি। যেমন ভাবা তেমন কাজ। এক অমাবস্যার রাতে সে বেরিয়ে পড়ল। নবীন কবিরাজের বাড়ির পেছনের পাঁচিলটা বিশেষ উঁচু নয়, তার ওপাশেই একটা তুলসী ঝোপ। রতন সেই ঝোপের আড়ালে গিয়ে বসল, অপেক্ষা করতে লাগলো বাড়ির আলো নেভার। রতন ছুরিতে ওস্তাদ, তার নাকি শীত কাটার মন্ত্রও জানা ছিল। নিশাচর প্রাণী সে, ধৈর্য ধরে বসে রইল। যেই না বাড়ির ভেতরের আলো নিভে গেল, রতন পাঁচিল টপকে ভেতরে ঢুকল। সোজা চলে গেল নবীন কবিরাজের সেই ঘরটার দেয়ালের কাছে। তারপর সাবধানে শীত কাটতে শুরু করলো। কিছুক্ষণ কাটার পরেই দেয়াল আলগা হয়ে এলো। রতন সাবধানে মাথাটা গলিয়ে দিল ঘরের ভেতরে। আর মাথা ঢোকাতেই সে শুনতে পেল শব্দটা, খস 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 খস, ঠিক যেন কানের পাশেই কেউ বসে জাঁতা পিষছে। রতনের বুকের ভেতরটাও ছ্যাঁত করে উঠল। ঘর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু শব্দটা আসছে খুব কাছ থেকে। ওদিকে চুরির লোভটাও সামলানো দেয়। সে আস্তে আস্তে পুরো শরীরটা গলিয়ে ঘরের ভেতর ঢুকল, হাতড়ে হাতড়ে এগোতে লাগলো। ঢুকতেই নাকে এলো সেই পরিচিত ভেষজের গন্ধটা। নবীন কবিরাজের ঘরে এই গন্ধটাই থাকতো সবসময়। রতন অন্ধকারে হাতড়ে কিছু পিতলের বাসন খুঁজে পেল। তাড়াতাড়ি সেগুলো এক জায়গায় জড়ো করতে লাগলো। মনে মনে ভাবল, আর দেরি করা ঠিক নয়। ঠিক সেই সময় হঠাৎ তার কানের খুব কাছে, একেবারে ঘাড়ের নিঃশ্বাস ফেলার মতো করে একটা ভাঙা গলায় কে যেন বলে উঠল, "কি রে রতন?" রতন চমকে পিছনে ফিরতে গেল, কিন্তু পারল না। শরীর যেন জমে গেছে ভয়ে। সেই ভাঙা গলা আবার বলল, "তোর সেই অম্লশূলের ব্যথাটা এখন কেমন আছে রে?" রতনের হাত থেকে একটা পিতলের বাটি ঠং করে পড়ে গেল মাটিতে। এ তো নবীন কবিরাজের গলা, কিন্তু তিনি তো... অদৃশ্য কণ্ঠস্বরে বার ধমকের সুরে বলল, "চুরি করতে এসেছিস? আবার ছুরি এনেছিস কোমরে গুজে? আমায় ভয় দেখাবি?" রতনের গলা শুকিয়ে কাঠ। সে বুঝতে পারছিল এ কোনো সাধারণ ব্যাপার নয়, কিন্তু চিৎকার করার উপায় নেই, ধরা পড়ে যাবে। সে পালাবার পথ খুঁজছে। এমন সময় আবার সেই জাতা পেশার শব্দ শুরু হলো, খসখস খসখস। এবার গন্ধটা আরও তীব্র হলো। গোলমরিচ, দারচিনি, এসব মশলার গন্ধ। আর ঠিক তখনই ঘটল আরেকটা আশ্চর্য ঘটনা। দেওয়ালে টাঙানো পুরনো হ্যারিকেনটা দপ করে জ্বলে উঠল নিজে নিজেই। হ্যারিকেনের ম্লান আলোয় রতন দেখল ঘরের কোণে, যেখানে জাতাটা রাখা, সেখানে একটা আবছা কালো মূর্তি বসে আছে। জাতা ঘোরাচ্ছে এক মনে। রতন চোখ পিটপিট করল, ভালো করে দেখার চেষ্টা করল। আর পলক ফেলতেই দেখল কালো মূর্তিটা আর নেই। তার জায়গায় বসে আছেন স্বয়ং নবীন কবিরাজ। হ্যাঁ, সেই সাদা চুল, দাড়ি, ফর্সা রং, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, পরনে সেই পরিচিত সাদা ফতুয়া আর পাজামা, ঠিক যেমন তাকে শেষবার দেখেছিল রতন। নবীন কবিরাজ রতনের দিকে স্থির চোখে তাকিয়ে আছেন। মুখে রাগ নেই, বরং একটা গভীর ক্লান্তি আর আক্ষেপ। তিনি বললেন, "অনেক কাজ বাকি রয়ে গেল রে রতন। বড় আশা ছিল শশীটাকে তৈরি করে যাব, পারলাম না। গ্রামের এতগুলো লোকের চিকিৎসা চলছে, সব অসমাপ্ত রয়ে গেল।" রতনের দিকে তাকিয়ে তিনি আচমকা জিজ্ঞেস করলেন, "আচ্ছা রতন, আমি কি সত্যিই মরে গেছি রে?" এই প্রশ্নটা শুনে রতনের ভয়টা কোথায় যেন উবে গেল। তার বদলে একটা অদ্ভুত মায়া, একটা কষ্ট হতে লাগলো মানুষটার জন্য। সে তো জানে এই মানুষটা মৃত, সে নিজে দেখেছে তার দাহ। কিন্তু নবীন কবিরাজের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে তিনি যেন সত্যিই জানেন না তিনি আর বেঁচে নেই। তার চোখে মুখে কিসের যেন একটা গভীর আকুতি। নবীন কবিরাজ আবার বলতে শুরু করলেন, "কত কাজ বা কি? ওই পাঁচু মোড়লের বউটার ওষুধটা পাল্টাতে হবে, হারানের নাতির কাশির ওষুধটা।" বলতে বলতেই রতন দেখল নবীন কবিরাজের শরীরটা যেন ধীরে ধীরে আবছা হয়ে আসছে, হাওয়ায় মিলিয়ে যাচ্ছে একটু একটু করে। শেষ পর্যন্ত শুধু গলাটাই শোনা গেল, "পারলাম না রে, কিচ্ছু পারলাম না।" তারপর সব চুপ। নবীন কবিরাজের দেহটা সম্পূর্ণ মিলিয়ে গেছে। ঘরের কোণে রাখা জাঁতাটাও স্থির, কিন্তু সেই খসখস শব্দটা যেন তখনও রতনের কানের মধ্যে বাজছে।
রতন অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। চুরির কথা সে কখন ভুলে গেছে, মনটা ভারাক্রান্ত হয়ে আছে। সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো, যে বাসনগুলো জড়ো করেছিল সেগুলো আবার দেরাজে তুলে রাখলো যত্ন করে। তারপর এগিয়ে গেল সেই জাঁতাটার দিকে, হাত দিয়ে ছুঁয়ে দেখল পাথরটা কেমন ঠান্ডা। সে একবার চেষ্টা করল জাঁতাটা ঘোরাবার। কে মনে হলো কে জানে, রতন সেই জাতাটা কাঁধে তুলে নিল। তারপর যে পথে এসেছিল সেই সিধের পথ দিয়েই নিঃশব্দে বেরিয়ে গেল বাড়ি থেকে। পরদিন সকালে ঘোষাল বাড়িতে হইচই, দেখে নবীন কবিরাজের ঘরে শীত কাটা। কিন্তু আশ্চর্য, একটা কুটো এদিক ওদিক হয়নি, কোনো জিনিস চুরি যায়নি। শুধু একটা জিনিসই খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা হলো নবীন কবিরাজের সেই পুরনো পাথরের ওষুধের জাঁতাটা। কে নিল, কেন নিল, কেউ কিছু বুঝতে পারল না। তবে একটা ব্যাপার সবাই লক্ষ্য করল, সেদিন রাত থেকে নবীনচরণের ঘর থেকে আর কোনোদিন জাতা পেশার শব্দ শোনা যায়নি। আর রতন চোর, সেও সেই রাতের পর থেকে গ্রাম ছাড়া। কেউ কেউ বলল ধরা পড়ার ভয় পালিয়েছে। কিন্তু মাসখানেক পর রতন আবার গ্রামে ফিরে এলো। তবে এ অন্য রতন, চেহারায় চালচলনে আগের সেই চোর রতনের ছিটে ফোটাও নেই। কেমন যেন শান্ত স্থির। সে গ্রামের এক প্রান্তে তার ভাঙা ঘরটাতে আস্থানা গাড়ল, আর তারপর যা শুরু করল তাতে গ্রামের লোক অবাক। রতন কবিরাজি শুরু করেছে। লোকে ছোটখাটো রোগের চিকিৎসা করে, লতাপাতা বেটে ওষুধ দেয়, আর ওষুধের বিনিময়ে কোনো টাকা নেয় না। কেউ চাল দিলে নেয়, কেউ দুটো কলা দিলে নেয়, এই রকম। গ্রামের লোক বলাবলি করতে লাগলো, রতনের হাতে যেন নবীন কবিরাজের ছোঁয়া লেগেছে, তার ওষুধে কাজও হয় খুব। এখন রাতের বেলা গ্রামের একেবারে শেষে রতনের সেই ভাঙা ঘরটা থেকে একটা পরিচিত শব্দ ভেসে আসে, খসখস খসখস। সেই জাঁতা পেশার শব্দ, কান পাতলে নাকি শোনা যায় ঘরের ভেতর থেকে কেউ যেন রতনকে বলছে, আরে রতন, ওটা নয়, ওটা দে। হ্যাঁ, এই তো, আমি তোকে সব শিখিয়ে দেবো রতন, সব। গল্পটা এখানেই শেষ। নবীন কবিরাজের সেই ফাঁকা ঘরের শব্দটা এখন রতনের ঘরে শোনা যায়। অদ্ভুত এক গল্প। ভূতের গল্প বলবো নাকি এক রূপান্তরের গল্প বলবো, বোঝা কঠিন। হয়তো দুটোই। নবীন কবিরাজের অতৃপ্ত আত্মা হয়তো রতনের মধ্যে দিয়েই তার অসমাপ্ত কাজ করে চলেছেন, কে জানে। যাই হোক, আজকের এই গল্পপাঠ আপনাদের কেমন লাগলো জানাবেন। আমরা আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসব। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।